নতুন বাংলাদেশের পুরনো খেলায় অংশ নেবে না এনসিপি। চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া হবে না দেশ, হুঁশিয়ারি নেতাদের। যেন তেন নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা জামায়াতের। বিনা ভোটে ক্ষমতায় থাকার খায়েশ দুঃস্বপ্নে পরিণত করার হুঁশিয়ারি বিএনপির। ফের রাজপথে নামলে নির্বাচন পেছানোর সাহস নেই কারো, জামানত হারানোর শঙ্কা থেকেই পিয়ার দাবি। আগস্টের প্রথম দিকে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু, জানালো প্রসিকিউশন। ট্রাইব্যুনালে দণ্ডিতরা অংশ নিতে পারবেন না নির্বাচনে, বললেন অ্যাটর্নি জেনারেল। পবিত্র আশুরা উপলক্ষে প্রস্তুত পুরান ঢাকার হোসনি দালান, ভক্ত অনুরাগীদের ভিড়। সকালে প্রতি বছরের মতো বের হবে তাজিয়া মিছিল, নিরাপত্তা জোরদার। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছে আইরিন আয়াত। পুরনো খেলায় অংশ নেবে না এনসিপি, বিচার সংস্কারের পরই হতে হবে নির্বাচন। বগুড়া ও জয়পুরহাটে পথসভায় দলটির শীর্ষ নেতারা আরও বলেন, চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া হবে না নতুন বাংলাদেশ। তারা আরও বলেন, ৭১ ও ২৪-এর ভিত্তিতেই গড়ে তোলা হবে বাংলাদেশ। আব্দুল আওয়ালকে সঙ্গে নিয়ে সাইফুর রহমান রকের রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে বগুড়া, জয়পুরহাট ও নওগাঁয় জাতীয় নাগরিক পার্টি রোদ বৃষ্টি উপেক্ষা করে তৃণমূলের সঙ্গে মেলবন্ধনে এগিয়ে চলেছেন দলটির শীর্ষ নেতারা। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা মোড়ে শেষ হয়। পরে মুক্তমঞ্চে শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ ঘোষণা করতে হবে। এই বাংলাদেশে মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ হতে হবে। একই স্থানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ নতুন সিস্টেম নতুন আইনে চলবে, পুরনো খেলায় এনসিপি অংশ নেবে না। তিনি আরো বলেন, চাঁদাবাজ সন্ত্রাসের রাজনীতিতে জাতীয় নাগরিক পার্টি যাবে না। গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে, নতুন সিস্টেম লাগবে, নতুন আইন কানুন লাগবে। আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। এই দিন বিকেলে জয়পুরহাটে পথসভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাইয়ের সকল শক্তি ঐক্যবদ্ধ থেকে ৭১ এবং ২৪-এর ভিত্তিতে পরবর্তী বাংলাদেশ পুনর্গঠিত করতে হবে। ৭১ এবং ২৪ এই দুইটার ভিত্তিতেই আমাদের পরবর্তী বাংলাদেশ পুনর্গঠিত হওয়া অবশ্যই করতে হবে। আগামী ৩রা আগস্ট শহীদ মিনারে বিচার সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনের ইস্তেহার ঘোষণা করা হবে বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৩রা আগস্ট শহীদ মিনারে সাইফুর রহমান রকি, সময় সংবাদ। ময়লা আবর্জনা পরিষ্কার না করে ভোট হলে ইলেকশন জেনোসাইড হবে বলে সতর্ক করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। যেন তেন নির্বাচন মেনে নেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে শক্তিশালী করতে পথে প্রান্তরে ছুটছেন জামায়াতে ইসলামীর নেতারা। শনিবার বিকেলে ফেনীতে সুধী সমাবেশে অংশ নিয়ে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামীর নির্বাচন হবে মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াই। আগামী নির্বাচন সকল মানুষের ঐক্যবদ্ধ একটি সংগ্রামের নির্বাচন, চ্যালেঞ্জের নির্বাচন, মিথ্যার বিরুদ্ধে সত্য, লুটপাটের বিরুদ্ধে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, বিচারের নামে প্রহসন করে দেশপ্রেমিক নাগরিকদের হত্যা করেছে বিগত সরকার। দুর্গন্ধযুক্ত অতীত পচা ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয়, আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয়, ইট উইল বি অ্যানাদার জেনোসাইড টু ইলেকশন। এটা হবে নির্বাচনকে গণহত্যা করার শামিল। আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। এর আগে কুমিল্লায় 4টি পথসভায় অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, যেন তেন নির্বাচন মেনে নেওয়া হবে না। ময়লা আবর্জনা পরিষ্কার না করে ভোট হলে ইলেকশন জেনোসাইড হবে বলেও সতর্ক করেন তিনি। আগামীতে যে কোনো ফেস্টিভাল নতুন পুরাতন বুঝি না, এই ফেস্টিভালের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশে
নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো সাবধান হোক, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামনে দিয়ে যায়। এ সময় জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করলে প্রতিহত করার ডাক দেন জামায়াত আমির। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সংস্কার ও বিচারের নামে বিনা ভোটে ক্ষমতায় থাকার খায়েশ দুঃস্বপ্নে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। শনিবার বিকেলে কেরানীগঞ্জে জনসভায় সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়। আর গয়সারচন্দ্র রায় বলেন, গণতন্ত্রের প্রয়োজনে ফের রাজপথে নামলে নির্বাচন পেছানোর সাহস কারণে। রেজাউল হক রিপনের ছবিতে আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সংখ্যা কেটেছে লন্ডন বৈঠকের পর। এবার সেই নির্বাচনের প্রস্তুতি হিসেবে ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। দুপুরের আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আসেন নেতাকর্মীরা। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়। হাসিনাকে স্বৈরাচার হতে যারা সহায়তা করেছে তারাও সরাদ্দি উদ্যানে সমাবেশ করে আনুপাতিক হারে নির্বাচন চাইছে। অনেকেই বলছে আমরা শুধু নির্বাচন করছি। এই কথাগুলো কারা বলছে? যারা নির্বাচনে আসলে যাদের জামানত না থাকার কথা তারা বলছে। এই কথাগুলো যারা বলছে তারা আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছে তারাই এই সমস্ত বয়ান দিচ্ছে। যারা এই কথা বলছে তারা একটা চোরের দল। যারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে। সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে মন্তব্য করে সালাউদ্দিন আহমদ হুঁশিয়ারি দেন, গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও রাজপথে নামবেন তারা। জনগণের সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বুটে বিভিন্ন বাহানায় সংস্কার বিচারের বাহানা দিয়ে আপনারা অনবরত অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি সংস্কার চায়, কুসংস্কার নয়। সংস্কার বিএনপি মানে, বিএনপি কোনো কুসংস্কার মানে না। সুতরাং সংস্কারের নামে কোনো কুসংস্কারের মধ্য দিয়ে জনগণের অধিকার যদি ভুলণ্ঠিত হয়, জনগণ যদি প্রতারিত হয়, সেক্ষেত্রে বিএনপির কোনো নেতা কর্মী ঘরে বসে থাকবে না। নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নাই যদি আমরা নামি। নতুন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংযত হওয়ার পরামর্শ দেন বিএনপি নেতারা। গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার লড়াইয়ে আহমেদ সালেহিন, সময় সংবাদ, কেরানীগঞ্জ। নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ইসলামী দলগুলো। আভাস মিলেছে জোটবদ্ধ হয়ে ভোট করার, তবে সুষ্ঠু নির্বাচন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা আছে দলগুলোর। নেতারা বলছেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে বিফলে যাবে জুলাই অভ্যুত্থান। বিস্তারিত মনির হোসাইনের রিপোর্টে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শাসনামলে জেল জুলুম থেকে শুরু করে গুম খুন সহ নানা নির্যাতনের শিকার হয়েছেন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বদলেছে প্রেক্ষাপট। সেই সুযোগ কাজে লাগিয়ে সাধারণ রাজনৈতিক শক্তির সঙ্গে তাল মিলিয়ে অন্যতম শক্তিতে পরিণত হয়েছে ইসলামী দলগুলো। শুধু রাষ্ট্রীয় বা দলীয় কর্মসূচিই নয়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও বেশ সরব তারা। ইতোমধ্যে ছোট বড় প্রায় 10টি ইসলামী দল 300 আসনে নির্বাচনের জন্য প্রস্তুতিও শুরু করেছে। নির্বাচন ভাবনার বিষয়ে নেতারা বলছেন, প্রার্থী কেন্দ্রিক নয়, প্রচারণা চালাচ্ছেন দলকে প্রাধান্য দিয়ে। ইসলামী সকল দল ও মতকে ঐক্যবদ্ধ করে আমরা জোটবদ্ধ নির্বাচন করার চেষ্টা করব। ক্যান্ডিডেট কেন্দ্রিক প্রচারণাটা আমরা এখনো ওইভাবে শুরু করি নাই, যদিও আমাদের ক্যান্ডিডেট প্রস্তুত আছে। আমরা 300 আসনের প্রায় সব আসনেই প্রাথমিক বাছাইটা কিন্তু আমরা চূড়ান্ত করেছি, বাট এটা সেন্ট্রাল অফিসিয়াল ডিক্লারেশন না। জামাত যদি সিদ্ধান্ত দেয় যে কোনো সিট, যে কোনো প্রার্থীকে,
ছেড়ে দিতে বলা হতে পারে। তবে নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে বেশিরভাগ ইসলামী দল। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনও অন্তর্বর্তী সরকার পূর্ণ আস্থা অর্জন করতে পারেনি বলেও মত নেতাদের। বর্তমান সরকার নিরপেক্ষতার যে ওয়াদা করেছিলেন জনগণের কাছে এখনো করছে, সেটার উপর ওনারা ঠিক থাকতে পারবেন কিনা। সংস্কার এবং বিচারের কার্যক্রম দৃশ্যমান হওয়ার পরে নির্বাচনের ব্যবস্থা করা। অতীত যে বন্দোবস্তের মধ্য দিয়ে একটা নির্বাচন হয়ে যায়, শুধু ক্ষমতার হাত দখল হবে। জুলাই বিপ্লবের এই আকাঙ্ক্ষা পুরাই ব্যর্থ হবে। আলাদা আলাদা নির্বাচনের প্রস্তুতি নিলেও ইসলামী দলগুলোর মূল টার্গেট জোটবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ। অতীতে যে সমস্ত রাজনৈতিক দেশ চালিয়েছে এদের ব্যাপারে মানুষ হতাশ। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2024-এর এই দিনটি ছিল শুক্রবার। আগের কয়েকদিনের মতো রাজপথ ততটা মুখর না থাকলেও এদিনও থেমে থাকেনি আন্দোলনের ঢেউ। কেমন ছিল গত বছরের 5 জুলাই? বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। 5 জুলাই 2024 দিনটি ছিল শুক্রবার। ছুটির দিন হলেও কোটার বিপক্ষে 4 দফা দাবির প্রতি সমর্থন বাড়াতে অনলাইন ও অফলাইনে জনসংযোগ চালায় শিক্ষার্থীরা। একই সঙ্গে সারা দেশে আন্দোলন সমন্বয় করতে থাকেন তারা। এদিন কোটা বাতিলের পক্ষে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ঢাকার বাইরে 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা আন্দোলনে ঢাকার বাইরের সক্রিয়তাকে বাড়িয়ে তোলে। এদিকে কোটা বাতিলের পক্ষে গণমাধ্যমে বিবৃতি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এবং প্রগতিশীল ছাত্র সংগঠন বৈপ্লবী ছাত্র মৈত্রী। এর আগে রাত 12টায় কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র সার্জিস আলমকে হল থেকে বিতাড়িত করার পায়তারা চালায় ছাত্রলীগ। পরে 21 হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তা করতে পারেননি ছাত্রলীগ নেতারা। 5 জুলাই রাতের সেই ঘটনার পর ছাত্ররা আরও বেশি সংগঠিত হয়। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস পালন করবে প্রাইভেট ঐক্য। শনিবার বিকালে গণভবনের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকের সঙ্গে বৈঠক শেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংগঠনের নেতারা বলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে। 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে না তুললে 5 আগস্ট কখনো সম্ভব হতো না। আমরা সকলেই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে প্রাইভেট ঐক্যর ব্যানারে আমরা 18 তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার মাধ্যমে আমরা একটি ব্যাপক মেগা প্রোগ্রাম করতে যাচ্ছি, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের ভূমিকার আত্মপ্রকাশ থাকবে এবং ভূমিকার স্বীকৃতি দেওয়া হবে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পেরোলেও এখনও সুচিকিৎসা নিশ্চিত হয়নি বলে অভিযোগ আহতদের। তাদের দাবি পুরোপুরি সুস্থ না হলেও জোর করে দেয়া হচ্ছে ছাড়পত্র। সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা। চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেছেন তারা। 1 জুলাই থেকে এসেছে আরেক জুলাই। বছর পেরুলেও এখনও হাসপাতালের 4 দেয়ালে বন্দি সময় কাটছে অভ্যুত্থানে আহতদের। শনিবার সকালে তাদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির নেতারা। এ সময় নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন জুলাই যোদ্ধারা। সুচিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ ও সরকার গড়িমাসি করছে বলে অভিযোগ তাদের। এর আগে আমরা পেশেন্ট ছিলাম 98 জন, ঠিক আছে, বর্তমানে পেশেন্ট আছি 10 জন। তার মানে কি 98 জন থেকে 10 জন, তার মানে 88 জন কি সুস্থ? তাদেরকে ঠিক আছে রিলিজ দিয়ে বাসায় পাঠা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে তো কেউ আসেই না, এবং আমাদের যারা দায়িত্ব নিয়েছিল জুলাই আগস্টে তাদের মনে হয় চেহারা 8 মাসও দেয়নি আর পর্যন্ত। আমরা কি জাতির কাছে বোঝা? অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। আগে হসপিটাল চালাইতো এক গ্রুপ, এখন চালায় আরেক গ্রুপ। তারা সিন্ডিকেট করে এসে বলে যে এদেরকে আহতদেরকে বের করে দাও, তাহলে আমরা নতুনদেরকে ঢুকাতে পারছি। আহতদের এখানে স্পষ্ট অভিযোগ এনেছে তারা, তাদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। এর কারণ কোনো একটা রাজনৈতিক দলের যে চিকিৎসকদের গ্রুপ, সেই গ্রুপদের সিন্ডিকেটকে তারা আটকে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তারপর থেকে তাদেরকে নাকি এই ধরনের অ্যাটাক করা হয়েছে। আহতদের কেন বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়া হয়েছে এ বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কথা বলবেন বলেও আশ্বস্ত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।
আগস্টের প্রথম দিকে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। শনিবার এক ভিডিও বার্তায় এই তথ্য জানান তিনি। বলেন, রামপুরায় কার্নিশে ঝুলন্ত একজনকে গুলির ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে আছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের উপরে নির্বিচারে গুলিবর্ষণ এবং ওই ঘটনাস্থলের সামনে আরও 2 জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমরা অবগত হয়েছি যে খুবই শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে এবং এই জুলাই মাসের একদম শেষের দিকে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি। নির্বাচনে অংশ নিতে পারবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা। এছাড়া দল হিসেবে মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের বিচার করার সুযোগ রয়েছে। শনিবার সকালে রাজধানীর এফডিসিতে এক বিতর্ক প্রতিযোগিতায় কথা বলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। জানান, বর্তমানে নিষিদ্ধ সত্তা হওয়ায় আওয়ামী লীগকে কেউ প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তা করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং সে অনুযায়ী আইনের আওতায় আনা হবে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে দলটির কার্যক্রম। শনিবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনে অংশ নিতে পারবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা। সুযোগ আছে সংগঠন হিসেবে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করারও। ট্রাইব্যুনালে দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? উত্তর, পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে একটি সংগঠনেরও বিচার করার সুযোগ আছে। সেই সংগঠনও বিচারের মুখোমুখি হলে আইন যা তার স্বাভাবিক গতিতে যে পরিণতি হবে, সেই পরিণতি তাকেও ভোগ করতে হবে। অ্যাটর্নি জেনারেল বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে সহায়তা করলে সেটিও বিবেচিত হবে অপরাধ হিসেবে। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। এছাড়া নতুন করে সংবিধান লেখার বিষয়েও নিজের মতামত তুলে ধরেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। 72-এর সংবিধান এখনও আমি বিশ্বাস করি ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটিউশনস অফ দ্য ওয়ার্ল্ড। সেই জায়গায় আমরা মনে করি যেগুলো জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই সংশোধনী বাদ দিয়ে এই সংবিধানকে আরও যুগোপযোগী করা সম্ভব আছে। অ্যাটর্নি জেনারেল বলেন, বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকলেও আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ অন্যান্য রাজনৈতিক দলগুলো। সেই জায়গায় কিন্তু কোনো ফাটল ধরেনি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিগত 15 বছরে দেশে কি ধরনের সাংবাদিকতা হয়েছে তা জাতিসংঘের তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকার তদন্ত করতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে গণমাধ্যম কমিশনের সুপারিশ পর্যালোচনা অনুষ্ঠানের অংশ নিয়ে তিনি বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। আলোচনায় অংশ নিয়ে সিনিয়র সাংবাদিকরা তুলে ধরেন গণমাধ্যমের সমস্যা ও সংকটের কথা। এ সময় তারা সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার 4 মাস পর গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে পর্যালোচনার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। এ সময় বারবার ঘুরে ফিরে আসে মুক্ত সাংবাদিকতা উত্তরণের পথ। বক্তারা বলেন, বিগত আমলে দলীয় পরিচয়ে দেয়া হয়েছে গণমাধ্যমের লাইসেন্স। গণমাধ্যমকে অনেক সময় বাধ্য করা হয়েছে দলবাজি করতে। এজন্য লাইসেন্স ও ব্যবসা পলিসিতে পরিবর্তনের দাবি করেন তারা। গত শাসন আমলে এক শ্রেণীর সাংবাদিক, এক শ্রেণীর মালিক, সাংবাদিক ইউনিয়নের কিছু নেতা তাদের সরকারের কাছাকাছি যাওয়ার প্রতিযোগিতা, সাংবাদিকতাকে ব্যবহার করে নিজেদের দলীয় স্বার্থ উদ্ধারের চেষ্টা, এই সমস্ত কারণে আমাদের সাংবাদিকতার যে
অবক্ষয় হয়েছে, যে পতন হয়েছে। একটি টেলিভিশনের লাইসেন্স নিতে হলে যিনি বিনিয়োগকারী তার নামেই লাইসেন্সটি হয়। যারা ওখানে চাকরি করতে যান শুধু চাকরিই করেন। এটিকে একটি মূল পার্থক্য, সেই পার্থক্যটা যদি দূর না হয় তাহলে আমরা টেলিভিশনগুলো কিন্তু মুক্ত হতে পারবো না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার স্বাধীন সাংবাদিকতার মৌলিক সংস্কার সম্পন্ন করেছে। গত 15 বছরে কি ধরনের সাংবাদিকতা হয়েছে তা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত করতে চায় অন্তর্বর্তী সরকার। আগে যেটা ছিল যে আপনি সিক্রেট এজেন্সি দিয়ে একটা ভয়ের সংস্কৃতি করে আপনাকে মুখটারে বন্ধ করা, আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সির জন্য কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে কাউকে বা কোনো সাংবাদিককে একটা যেন ফোন না করে। এ সময় সাংবাদিকতার শুরুর বেতন ন্যূনতম 30,000 টাকা হওয়া দরকার বলেও মন্তব্য করেন শফিকুল আলম। যে নিচে আছেন তার তো একটা বেসিক ফ্লোর ওয়েজ থাকতে হবে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় করতে দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। গুলশানে জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভায় কথা বলেন তিনি। বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের প্রতিবাদে আগামী শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয় হেফাজতে ইসলাম। সভায় মামুনুল হক বলেন, ইসলামী বিরোধী কোনো কার্যকলাপ বরদাস্ত করা হবে না। মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার ষড়যন্ত্রকে রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব। যদি বাংলাদেশে এই মানবাধিকার সংস্থার কাজ করে ওনার গর্বাসী এই বাংলাদেশে আমরা কাহার রায় পাবো না। এই জন্য এইটাকে যদি শাহাদত করতে হয় এইটাকে আসতে দিব না। পবিত্র আশুরা উপলক্ষে প্রস্তুত পুরান ঢাকার হোসেনি দালান জড়ো হয়েছেন বহু ভক্ত অনুরাগী। নীলফামারী সৈয়দপুরে ইমামবাড়াগুলোতে এবং ভিড় করেছেন ভক্তরা। বিস্তারিত জানাতে হোসেনি দালানে আছেন সহকর্মী শাহিন আলম এবং নীলফামারীতে ইমামবাড়ায় আছেন সহকর্মী শাকির হোসেন বাদল। সরাসরি শুরুতেই যাচ্ছি শাহিনের কাছে। শাহিন, আশুরা ইসলাম ধর্মের একটি স্মরণীয় দিবস এবং আমরা এই মুহূর্তে আছি রাজধানীর পুরান ঢাকায়। এই দিবসটি উপলক্ষে এখানের আসলে যারা ভক্ত অনুরাগী সমর্থকরা রয়েছেন তারা হোসনি দালানের এই এলাকাটিতে এসেছেন এবং মূলত মাগরিবের পর থেকে তারা এই জায়গাটিতে এসেছেন যে যার যার মতো করে ইবাদত বন্দিকে আসলে পালন করছেন। আসলে নানান কারণে নানান দিক থেকে আসলে এই দিনটি ইসলাম ধর্মের একটি তাৎপর্যপূর্ণ দিন এবং যদি বলা হয়ে থাকে বিশেষ করে এই দিনের গুরুত্ব হচ্ছে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা এই দিনে কিন্তু তারা শাহাদাত বরণ করেছেন। এই জন্য আসলে যারা শিয়া আসলে বিশ্বাসী করেন আসলে তারা এই দিনটিকে তারা এখান থেকে জৌলুস মিছিল বের করেন। আমরা দেখেছি সন্ধ্যার পর থেকে এখানে একটি জৌলুসের মিছিল বের হয়েছে, কিছুক্ষণ পর আরও একটি মিছিল বের হবে এবং মূল যে আনুষ্ঠানিকতা সেটি আগামীকাল সকাল 10টায় আসলে শুরু হবে এবং সকাল 10টায় এখান থেকে এই হোসেনি দালান থেকে এই জৌলুস মিছিল বের হবে। মিছিলটি আসলে এই রাজধানীর বিভিন্ন সড়ক আসলে প্রদক্ষিণ করে এখানে এসে পুনরায় আবার শেষ হবে। যদি এক কথায় বলা যায় যে এই আশুরা উপলক্ষে আসলে এই পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি পুলিশের পাশাপাশি র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা এই পুরো এলাকায় তারা আসলে এই নিরাপত্তা ব্যবস্থাটি আসলে জোরদার রেখেছেন। যদি বলা যায় এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি এবং যারা ভক্ত অনুরাগীরা রয়েছেন তারা হোসেনি দালানের এই জায়গায় আসছেন এবং যার যার মতো করে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে তারা এই দিবসটিকে আসলে পালন করছেন। আমরা দেখি যে প্রতি বছরে আসলে আশুরার 10 তারিখে আসলে সারা দেশে পুরো বিশ্বের যারা মুসলিম ধর্মাবলম্বী রয়েছেন তারা এই দিবসটিকে উদযাপন করে থাকেন। তো আশুরার আরও খবর জানতে আমরা চলে যাব নীলফামারীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাকির হোসেন বাদল। আজ পবিত্র 10ই মুহররম।
10ই মহরম আশুরা উপলক্ষে যদিও নীলফামারীর সৈয়দপুরে এর আনুষ্ঠানিকতা 7ই মহরম থেকে শুরু হলেও আজ 9ই মহরম রাত 10টা পর্যন্ত ছিল আজকের মূল আনুষ্ঠানিকতা শুরু করার পর্ব। আজকের রাত 12টার পর থেকে নীলফামারীর সৈয়দপুরের প্রায় 39টি ইমামবাড়ায় তাজিয়া বসানোর কাজ প্রায় শেষ হয়ে গেছে। বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ধর্মীয় ভাবগম্ভীর্য পরিবেশ বজায় রেখে নীলফামারীর এই সৈয়দপুরে প্রায় 39টি ইমামবাড়ায় তাজিয়া বসেছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি ইমামবাড়ায় সুসজ্জিত তাজিয়া বসানো আছে এবং এই তাজিয়াকে ঘিরে আশপাশে লাঠি খেলা শুরু হয়েছে, যেটি আপনাদেরকে আমরা প্রথমেই জানিয়েছিলাম যে মহরম উপলক্ষে সৈয়দপুরের অবাঙালি সুন্নি জনগোষ্ঠী একটি অংশ যারা দীর্ঘ 150 বছর পূর্ব থেকে এই আনুষ্ঠানিকতা মহরমের আশুরা উপলক্ষে এই আনুষ্ঠানিকতা করে আসছেন। যদিও বাংলাদেশ 1947 সালের পর থেকে 75 বছর হলো এই আনুষ্ঠানিকতা বাংলাদেশে হচ্ছে অবাঙালি জনগোষ্ঠী সুন্নি সম্প্রদায়। এখানে দেখছেন যে আপনারা লাঠি খেলা চলছে এবং পাশেই ঢোল বাজানো হচ্ছে। এটি চলবে আজকের গভীর রাত পর্যন্ত। এটি সৈয়দপুরের বলা যায় যে এটি অবাঙালি জনগোষ্ঠী সারা দেশে শিয়ারা এই মহরমের এই অনুষ্ঠানটি পালন করে থাকে, কিন্তু সৈয়দপুরে অবাঙালি জনগোষ্ঠী এই অংশ তারা সুন্নি হলেও একটি অংশ তারা দীর্ঘ 150 বছর ধরে এসব মহরমকে ঘিরে এসব নানা অনুষ্ঠানাদি পালন করে থাকে এবং আগামীকাল বিকেল 5টায় প্রতীকী কারবালায় যারা আজকে 3 দিন ধরে পাইক সেজে আছে, মান্যতের পাইক সেজে আছে, তারা আগামীকাল ওই কারবালায় তাদের পরিধান খুলে ফেলে তাদের মান্যতের কাজ শেষ করবেন। এই ছিল আমার কাছে তাজিয়া নিয়ে, পবিত্র আশুরা নিয়ে সৈয়দপুর থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম নীলফামারী থেকে এবং শুরুতে ছিলাম রাজধানীর হোসেনি দালান থেকে। সোমবারের মধ্যে আমদানি ও উৎপাদনে কর প্রত্যাহার না করলে বন্দর থেকে তুলা খালাস না করার হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। দেশের টেক্সটাইল শিল্প ধ্বংসে ভারতের পরিকল্পনার ফাঁদে পা না দেওয়ার আহ্বান তাদের। রফতানি পণ্যের কাঁচামাল ঘোষণা দিয়ে সুতা আমদানি করলে সরকারকে দিতে হয় না কোনো শুল্ক, কিন্তু দেশীয় উদ্যোক্তা সুতার কাঁচামাল তুলা আমদানি করলেই দিতে হবে আগাম 2% আয়কর। এছাড়া অভ্যন্তরীণভাবে সুতা উৎপাদনেও প্রতি কেজিতে গুনতে হবে 5 টাকা। সরকারের রাজস্ব বিভাগের টেক্সটাইল খাত নিয়ে এমন শিল্প বিরোধী করনীতির কারণে এ খাতের শাটডাউনের বিকল্প কোনো পথ নেই বলে মনে করেন ব্যবসায়ীরা। শনিবার রাজধানীর এক অভিজাত ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংকটপূর্ণ স্পিনিং খাতের বিশদ অবস্থা তুলে ধরেন তারা। আপনি যে আমাকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নিচ্ছেন, আপনার এটা অ্যাডজাস্টমেন্ট করার আপনার কি সেই মেকানিজম আছে? সোমবারের মধ্যে এইটা প্রত্যাহার করেন, না হলে দেখবেন যে চিটাগং পোর্টে তুলা স্তূপ হয়ে যাবে। ব্যবসায়ীদের অভিযোগ, গত 5 বছর ধরে দেশের স্পিনিং শিল্প ধ্বংসের চেষ্টা করছে প্রতিযোগী দেশ ভারত। সরকার ভারতকে না দেশে উদ্যোক্তাদের সহায়তা করতে চায় তা নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, সুদিন ফেরাতে না পারলে দেশের সুতা শিল্প বন্ধ হতে 2 মাস লাগলেও গার্মেন্টস শিল্প বন্ধ হতে সময় লাগবে মাত্র 1 বছর। এই দেশে যদি সুতা এবং কাপড়ের কলকারখানা বন্ধ হয়, এদেশে গার্মেন্ট শিল্প বন্ধ হবে, আমি বলে দিলাম 1 বছর সময় লাগবে। আমরা সরকারের শত্রু না, আমরা মিত্র। আমরা যদি 2টা পয়সা লাভ হয়, আমি সরকারকে দিতে আমার অসুবিধাটা কোথায়? প্রাক বাজেটে নানা বিষয়ে আলোচনা হলেও বাজেটে এর কোনো ইতিবাচক প্রভাব পড়ে না বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশে প্রতি বছর প্রায় 200 নতুন স্টার্ট আপ এলেও বিনিয়োগ সংকট ও বরাদ্দ দেওয়া অর্থের সঠিক ব্যবহারের অভাবে আলোর মুখ দেখছে না অনেক প্রতিষ্ঠান। এই অবস্থায় নীতি জটিলতা দূর করার দাবি উদ্ভাবকদের। স্টার্ট আপ বাংলাদেশ বলছে, আগের মতো রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া হবে না। ফরহাদুর রহমানের রিপোর্ট। শিক্ষা যেন আমরা নলেজ যেন শেয়ার করতে পারি। সাইফুল কবির তন্ময় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে শুরু করেছেন ইডুটেক ভিত্তিক স্টার্টআপ পকেট কোচ। নিজস্ব অর্থায়নে শুরু করা তার এই উদ্যোগের লক্ষ্য অনলাইনে শিক্ষা সেবা সহজলভ্য করা। সব ধরনের স্টুডেন্টদেরকে টার্গেট করছি এখানে,
সেটা এসএসসি হোক, এইচএসসি হোক, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী বলেন, সবাইকে আমরা টার্গেট করে কোর্স বানাচ্ছি। সেম আমরা হচ্ছে আইএলটিএস-এর জন্য কোর্স বানাচ্ছি। সাইফুলের মতো অনেকেই আছেন যারা উদ্ভাবনী নিয়ে আসছেন দেশের বাজারে। বাংলাদেশের স্টার্টআপদের খোঁজ নেওয়া প্রতিষ্ঠান লাইট ক্যাসেলস পার্টনার্সের তথ্য 2023 সালের তুলনায় 2024 সালে বেড়েছে পর্যটন বিষয়ক স্টার্টআপে বিনিয়োগের পরিমাণ। সফটওয়্যার ও টেকনোলজি এবং ই কমার্স খাতেও বেড়েছে বিনিয়োগ, যদিও কমেছে শিক্ষা, স্বাস্থ্য আর আর্থিক সেবা খাতের বিনিয়োগ। পরবর্তীতে আমরা নতুন ব্যবসায়িক উদ্যোগকে সফল করতে পলিসি জটিলতা দূর ও স্টার্টআপে অর্থায়ন বাড়ানোর তাগিদ দিচ্ছেন এই তথ্য প্রযুক্তি বিশ্লেষক ও উদ্ভাবক। আমি মনে করি যে সরকারি আমাদের যে বিভিন্ন ধরনের পলিসি জটিলতা এবং স্টার্টআপদের মাঝে যারা ইনভেস্টর তাদের মাঝে সিনক্রোনাইজেশনের একটা বড় অভাব রয়েছে, এর ফলেই আমরা পরিণত হতে পারছি না। বিনিয়োগ খরা কাটাতে 2025-26 অর্থ বছরের বাজেটে স্টার্টআপদের জন্য আলাদাভাবে 100 কোটি টাকা তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। স্টার্টআপ বাংলাদেশ বলছে, যাচাই বাছাই করে সম্ভাবনাময় হলেই দেয়া হবে বিনিয়োগ। এক্ষেত্রে আগের মতো রাজনৈতিক বিবেচনা প্রাধান্য দেয়া হবে না। পলিটিক্যাল কনসিডারেশনে যে সমস্ত স্টার্টআপগুলো ইতিপূর্বে টাকা পয়সা নিয়েছে তাদের মধ্যে আপনারা হয়তো জেনেও থাকবেন যে কিছু কিছু এখনও রেড জোনে আছে। সেই জিনিসগুলো কিন্তু আমরা বিবেচনায় আনছি, এনে প্রকৃতই যে মানুষগুলো ব্যবসা করবে, দেশের জন্য ভ্যালুয়েট করতে পারবে, ইনোভেশন এবং এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করবে, যে কাজগুলো ইতিপূর্বে হয় নাই সেই কাজগুলো নিয়ে সামনে ফার্দারিং করার সুযোগ আছে, সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করছি। বড় বড় উদ্যোগী যেখানে টিকে থাকতে হিমশিম খায়, সেখানে স্টার্টআপগুলো এগিয়ে নিতে সরকারি অর্থায়নের অস্বচ্ছতা দূর করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। গাইডলাইন তৈরি করা, আমি কাদেরকে দিব, কিভাবে দিব, সেই জিনিসগুলোও দেখা যাচ্ছে যে অনেক সময় প্রস্তুত থাকে না। হয়তো বাজেট বক্তৃতায় বলা হয়ে থাকে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে যে এই ধরনের রোড ম্যাপ দরকার, যে না ঠিক আছে প্রথম 2 মাসের মধ্যে গাইডলাইনটা হবে, তারপরে আমরা বাছাই প্রক্রিয়া কাদেরকে দিব, টাকা তো আর যে কোনোভাবে দেয়া যাবে না। চলতি অর্থ বছরে বরাদ্দ দেয়া 100 কোটি টাকার অর্ধেক এ মাসের শুরুর দিকে ছাড় হবে বলে জানিয়েছে স্টার্টআপ বাংলাদেশ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। এছাড়া গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা অন্তত 25 শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অঙ্গরাজ্যের কার্ভেল শহরে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এটিকে ভয়াবহ বন্যা হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পানির তোড়ে ভেসে যাচ্ছে সব, ডুবে আছে সড়ক মহাসড়ক, ভেসে গেছে বহু বাড়িঘর ও যানবাহন, ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা। স্থানীয় সময় শুক্রবার ভয়াবহ বন্যার কবলে পড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কার কাউন্টি। স্থানীয় গুয়াদালুপ নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ভয়াবহ এই বন্যায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। এছাড়া গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়ে নিখোঁজ হয় বেশ কয়েকজন মেয়ে শিশু। স্থানীয় কর্তৃপক্ষ বলছে গ্রীষ্মকালীন ক্যাম্পটি গুয়াদালুপ নদীর কাছেই ছিল, তবে বাকি শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আকস্মিক এ বন্যার পূর্বাভাস না থাকায় আগে থেকে কোনো সতর্কতা জারি করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। তারা জানায় ভোর হওয়ার আগেই বেড়ে যায় বন্যার পানি, এমনকি মাত্র 45 মিনিটে 26 ফুট পানি বেড়ে যায়। এছাড়াও কিছু কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি হয়। বন্যা এত দ্রুত এসেছে যে রাডার দিয়েও আগে থেকে বোঝা সম্ভব হয়নি। পরিস্থিতিকে প্রাণঘাতী ও অত্যন্ত বিপজ্জনক ঘোষণা করে বাসিন্দাদের উঁচু জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। গাছের উপর আটকে পড়া এবং নদীর স্রোতে ভেসে যাওয়াদের উদ্ধারে নেমে পড়েন শত শত উদ্ধারকর্মী। 14টি হেলিকপ্টার ও 12টি ড্রোন নিয়োজিত করা হয় উদ্ধার কাজে। বন্যার কারণে টেক্সাস অঙ্গরাজ্য ও এর আশপাশে বন্ধ রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। একে ভয়াবহ ও বিস্ময়কর বন্যা হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাদিম মারজান, সময় সংবাদ। বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উদ্যোগে প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী সমাজের উন্নয়ন এবং বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে এই বিশেষ মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হল রুমে অনুষ্ঠিত আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন। আলোচনায় বক্তারা প্রবাসে অদক্ষ শ্রমিকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন প্রবাসীরা।
ইউরোপের বেশিরভাগ দেশে যখন গরমে ত্রাহি অবস্থা, তখন ফিনল্যান্ডে চিত্র ভিন্ন। উত্তর প্রান্তের দেশটিতে গ্রীষ্মকালে স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করছে। হাজার হ্রদের দেশ হিসেবে আখ্যায়িত রাষ্ট্রটির প্রায় ৭৫% অর্থাৎ ৩/৪ রয়েছে বনভূমি। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। শান্ত হ্রদ, সবুজ বন আর মাঝে মধ্যে একটুখানি বৃষ্টি। ফিনল্যান্ডে গ্রীষ্মকালের এমন দৃশ্য খুবই স্বাভাবিক। ইউরোপ জুড়ে যখন রেকর্ড গরমে ভুগছে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের দেশগুলো, তখন তুলনামূলক স্বস্তিদায়ক আবহাওয়া ফিনল্যান্ডে। যদিও জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণতা বেড়েছে কিছুটা। রাজধানী হেলসিঙ্কিতে গড়ে ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে তাপমাত্রা। দেশের উত্তরাঞ্চল অর্থাৎ লাপল্যান্ডে আরও কিছুটা কম। ফিনল্যান্ডে হ্রদ আছে ১,৮৭,০০০-এরও বেশি। এই হ্রদগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং স্থানীয় জলবায়ুর ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশটির প্রায় ৭৫% অঞ্চল বনভূমিতে ঢাকা। বনায়ন ও বিশাল জলরাশির কারণে গ্রীষ্মকালেও এখানে শীতল বাতাস বহমান। ভালো আবহাওয়া থাকায় এই সময়টা বাসার বাইরে থাকতেই বেশি পছন্দ করি। ফিনল্যান্ডে বড় ধরনের হিট ওয়েভ খুব কমই দেখা যায়। উত্তরে অবস্থান, হ্রদ ও বনাঞ্চল মিলে তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রিত থাকে। পর্যাপ্ত গাছ আর বহমান হ্রদ একটা দেশকে বৈশ্বিক জলবায়ু মোকাবেলায় অনেকটাই স্বাভাবিক ও স্বস্তিতে রেখেছে, যা দৃষ্টান্ত হতে পারে বাংলাদেশের জন্য। ফিনল্যান্ডের মতো যদি বাংলাদেশে আমাদের কিছু প্রজেক্ট চালু হয় যে বনায়ন নিয়ে, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুখকর পরিবেশ বয়ে আনতে পারবে এবং খুবই উপভোগ্য একটা নগরীতে পরিণত হবে। অনেকেই মনে করেন ফিনল্যান্ডের গ্রীষ্মকাল বসন্তেরই এক রূপান্তর। অনেক ইউরোপীয় দেশ যখন তাপদাহের মধ্যে, ফিনল্যান্ড তখন হয়ে ওঠে প্রশান্তির ঠিকানা। তবে এ কালের ব্যাপ্তি মাত্র ৩ থেকে ৪ মাস। একটা দেশে ১,৮৭,০০০-এরও বেশি হ্রদ অর্থাৎ লেক রয়েছে। এছাড়া দেশটির মোট আয়তনের ৭৫%-এরও বেশি গাছপালা অর্থাৎ বনায়ন। এই দেশটিতে শুধুমাত্র গাছপালা এবং হ্রদের কারণেই বৈশ্বিক যে উষ্ণতা দেখা দিয়েছে, তার মধ্যেও স্বস্তিতে রেখেছে নাগরিকদের। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। নতুন বাংলাদেশে পুরনো খেলায় অংশ নেবে না এনসিপি। চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া হবে না দেশ। হুঁশিয়ারি নেতাদের, যেন তেন নির্বাচন হাতে না দেওয়ার ঘোষণা জামায়াতের। বিনা ভোটে ক্ষমতায় থাকার খায়েশ দুঃস্বপ্নে পরিণত করার হুঁশিয়ারি বিএনপির। ফের রাজপথে নামলেও নির্বাচন পেছানোর সাহস নেই কারো। জামানত হারানোর শঙ্কা থেকেই পিয়ার দাবি। এবং পবিত্র আশুরা উপলক্ষে প্রস্তুত পুরান ঢাকার হোসেনি দালান। ভক্ত অনুরাগীদের ভিড়। সকালে প্রতি বছরের মতো বের হবে তাজিয়া মিছিল। রাজধানীর বাইরেও বিভিন্ন আয়োজন। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ের।